সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সংস্কৃতি বা সভ্যতার ভিন্নতার কারণে মানুষ একে অপরকে অপছন্দ করে, এমনকি দ্বন্দ্বে জড়িত হয়ে তারা পারস্পরিক হানাহানিতে লিপ্ত হয়। কিন্তু বিজ্ঞান শাশ্বত। জাত পাত, সংস্কৃতি এবং সভ্যতার তোয়াক্কা বিজ্ঞান করে না। বৈজ্ঞানিক জ্ঞান শাশ্বত, আর বিজ্ঞান সভ্যতা বা জাতিগোষ্ঠীর মধ্যে বিভাজন করে না। জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে জাতিগোষ্ঠী নির্বিশেষে কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। বৈজ্ঞানিক জ্ঞান সকল সংস্কৃতি এবং সভ্যতার জন্যে পিপাসা কাতর মানুষের জন্যে পানির কূপের মতো কাজ করে। ইতিপূর্বে আমরা অষ্টম এবং চতুর্দশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে আব্বাসীয় খেলাফত আমলে সংগঠিত ইসলামী স্বর্ণযুগ অর্থাৎ ইসলামী বিশ্বে গবেষণার ফলে নতুন নতুন সংযোজনের যুগ বা সেই কর্মকাণ্ড নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। অতীব পরিতাপের সাথে উল্লেখ করছি যে প্রায় ওই একই সময়ে আল আন্দালুস অর্থাৎ মুসলিম স্পেনের কর্ডোবা ভিত্তিক গড়ে ওঠা জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ কয়েক শত বছরের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে পতনের সম্মুখীন হয়। কর্ডোবার সে স্বর্ণযুগের পতনের পর সেটি ইতিহাসের পাতায় বন্দী একটি ঘটনায় পরিণত হয়। মানুষ সে স্বর্ণযুগের কথা ভুলে গেল। সে যুগে অর্জিত জ্ঞান এবং বিভিন্ন ক্ষেত্রের আবিষ্কার মৃত ইতিহাস নয়, বরং জীবন্ত বাস্তব। সে জ্ঞান এবং আবিষ্কার ইউরোপীয় সমাজে হস্তান্তর এবং আত্মীয়করণ, ট্রান্সফার অ্যান্ড অ্যাসিমিলেশন হওয়ার বাস্তবতা ইউরোপে রেনেসাকালীন প্রযুক্তিগত দৃশ্যপট অর্থাৎ টেকনোলজিক্যাল ল্যান্ডস্কেপের গঠনে মুখ্য ভূমিকা পালন করে। ঐতিহাসিক বিবরণীতে দেখা যায় ইউরোপিয়ান রেনেসা সংগঠিত হওয়ার প্রক্রিয়ায় বিশেষ করে গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসাবিদ্যার অঙ্গনে বৈজ্ঞানিক বিপ্লব সংগঠিত হওয়ার ব্যাপারে ইসলামী বিশ্বে অর্জিত এবং সংরক্ষিত জ্ঞান ভাণ্ডার এক মুখ্য ভূমিকা পালন করে। ইউরোপিয়ান রেনেসা সংগঠিত হওয়ার জন্য ইসলামী স্বর্ণযুগ এবং বিশেষ করে মুসলিম স্পেনের কর্ডোবা ভিত্তিক ইসলামী স্বর্ণযুগের প্রভাব নিয়ে ধারাবাহিক আলোচনার আজকের আলোচ্য বিষয় ইউরোপীয় রেনেসা সংগঠনে ইসলামের অবদান, ইসলামিক কন্ট্রিবিউশনস টু ইউরোপিয়ান রেনেসা আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। নিঃসন্দেহে বলা যায় all the Islamic discoveries were used by the Europeans as the raw material for the scientific revolution অর্থাৎ সব ইসলামিক আবিষ্কারকে ইউরোপিয়ানরা তাদের বৈজ্ঞানিক বিপ্লবের কাঁচামাল হিসাবে ব্যবহার করে। ইসলামী স্বর্ণযুগের সে জ্ঞান গ্রহণ করে ইউরোপীয় পণ্ডিতেরা তার সাথে নতুন নতুন জ্ঞান সংযোজন এবং নতুন নতুন আবিষ্কারের ফল থেকে বিশ্বের মানুষ যেভাবে উপকৃত হচ্ছে তার জন্যে পুরো বিশ্ব ইউরোপের প্রতি কৃতজ্ঞ এবং ইউরোপ সে কৃতিত্বের দাবিদার। কিন্তু লক্ষণীয় বিষয় যে ইউরোপের সে পুনর্জাগরণ বা ইউরোপীয় রেনেসার ভিত রচনাকারী ইসলামী সভ্যতার প্রতি ইউরোপিয়ানদের উদাসীনতা মুসলিম বিশ্ব আর পাশ্চাত্য সভ্যতার মধ্যে অনৈক্যের বীজ বপন করেছে। ফলশ্রুতিতে ইসলামী বিশ্ব অনেকটা অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে। জ্ঞান বিজ্ঞানে পশ্চাৎপর মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা দৃষ্টে অনেক অমুসলিমদের এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে মধ্যযুগে ইউরোপ যখন অন্ধকার যুগে বা ডার্ক এজে বাস করত, তখন মধ্যপ্রাচ্যের ইসলামিক শহর যেমন কায়রো, বাগদাদ, ডেমাস্কাস এবং মুসলিম শাসিত স্পেনের কর্ডোবা সভ্যতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। কিন্তু স্মরণ রাখতে হবে যে সত্য সবসময় নিজ জ্যোতিতে আলোকিত থাকে। সত্যকে স্বীকার না করলে সত্য কখনো মিথ্যে হয়ে যায় না। এ প্রসঙ্গে ইংলিশ সায়েন্টিস্ট, ফিলোসোফার, ফিজিশিয়ান, কেমিস্ট, হিস্টোরিয়ান অ্যান্ড ফটোগ্রাফার জন উইলিয়াম ড্রেপার তার একটা উক্তি আমি এখানে উল্লেখ করব। তিনি বলেছেন, আল আন্দালুসে মুসলিম আমলে জ্ঞান বিজ্ঞান উন্নয়নে যে স্বর্ণযুগের অবতারণা হয় এবং তা প্রকৃত অর্থে ইউরোপে বৈজ্ঞানিক বিপ্লবের সোপান রচনা করে। ইউরোপ সে সত্য স্বীকার না করার জন্যে জন উইলিয়াম ড্রেপার দুঃখ প্রকাশ করে লিখেছেন, মুসলমানদের অবদানের কথা ইউরোপের সমগ্র সাহিত্য রচনা যেভাবে পদ্ধতিগতভাবে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ জন্মনো থেকে আড়াল করে রেখেছে তার জন্য আমি পরিতাপ করি। নিশ্চয়ই তারা সত্যকে এভাবে বেশি দিন আড়াল করে রাখতে পারবে না। ধর্মীয় বিদ্বেষ নির্ভর এই অবিচার এবং জাতিগত উদ্ধত্ত কখনো চিরস্থায়ীভাবে প্রদর্শন করা যায় না। আরবরা ইউরোপের উপর
তাদের বুদ্ধিবৃত্তির ছাপ এঁকে দিয়েছে। বিধাতা সেসব অমোচনীয় কালি দিয়ে স্বর্গের গায়ে লিখে দিয়েছেন। যারা এই অভিন্ন স্বর্গীয় পৃথিবীর তারকারাজির নাম পড়তে জানে তারা সবাই তা দেখতে পারে। বিজ্ঞানের উচ্চতর বিষয়গুলো ব্যতি রেখেও আমাদের জীবন ধারণের স্পেনীয় মুরদের বা আল আন্দালুসের মুসলমানদের কাছে আমরা ঋণী। বস্তুত সে যুগে মুসলমানেরা ইউরোপকে হট্টগোলপূর্ণ, বিশৃঙ্খল এবং পশ্চাৎপর জায়গা বলে গণ্য করত। প্রকৃতপক্ষে একাদশ শতাব্দীর পূর্বের সময়কালে খ্রিস্টান ইউরোপ অন্ধকার যুগে অর্থাৎ ডার্ক এজে বিচরণ করত। উল্লেখ্য, মুসলিম স্পেনের রাজধানী কর্ডোবা তখন বৈজ্ঞানিক জ্ঞান চর্চার পীঠস্থান ছিল, যেখানে বিশ্বের সব জায়গা থেকে পণ্ডিত ব্যক্তিরা এবং ছাত্রছাত্রীরা শিক্ষা লাভের জন্য আসত। কিন্তু রোমান এবং গ্রিক সভ্যতার অবসানের পর অন্ধকারে নিমজ্জিত ইউরোপিয়ানরা তাদের দক্ষিণ সীমান্তে অর্থাৎ তৎকালীন মুসলিম স্পেন বা আন্দালুসে সংগঠিত বৈজ্ঞানিক বিপ্লব থেকে কিছুই শিখতে ব্যর্থ হয়। দুঃখের বিষয়, ইউরোপিয়ানরা নিজেদের সে ব্যর্থতা স্বীকার না করে বরং স্পেনে মুসলিম শাসন জারি হওয়ার ঘটনাকে একটি আগ্রাসন হিসাবে বর্ণনা করে স্পেনের ইতিহাসে মুসলিম শাসনকে দুর্ভাগ্যজনক অধ্যায় হিসাবে চিহ্নিত করে। কিন্তু পরবর্তীতে ইউরোপীয় সাংবাদিক, লেখক, শিক্ষাবিদ এবং গুণীজনেরা আন্দালুসে মুসলমান শাসন আমলকে সে মহাদেশের জন্য বিশাল এক বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক বাঁক বা সন্ধিক্ষণ, টার্নিং পয়েন্ট হিসাবে মূল্যায়ন করে। এ বিষয়ে আমি সংক্ষেপে কিছু তথ্যপত্র উপস্থাপন করব। এ প্রসঙ্গে রবার্ট ব্রিফল্ট, সোশ্যাল অ্যানথ্রোপোলজিস্ট, তার উক্তি আমি উল্লেখ করব। তিনি বলেছেন, "It was under the influence of Arabs and Moorish revival of culture and not in the 15th century that a real renaissance took place. Spain, not Italy, was the cradle of the rebirth of Europe." অর্থাৎ 15শ শতাব্দী নয়, প্রকৃত রেনেসা আরব এবং মুরদের প্রভাবে সাংস্কৃতিক পুনর্জাগরণের মাধ্যমে সংগঠিত হয়েছিল। ইটালি নয়, স্পেন ছিল ইউরোপের পুনর্জাগরণের সূতিকাগার। ইউকের বর্তমান রাজা চার্লস ফিলিপ আর্থার জর্জ, প্রিন্স অফ ওয়েলস, তার একটি উক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। তার কথায় অনেকগুলো বৈশিষ্ট্য যার জন্যে আধুনিক ইউরোপ গর্ববোধ করে থাকে, সেগুলো মুসলিম স্পেন থেকে এসেছে। কূটনীতি, মুক্ত বাণিজ্য, উন্মুক্ত সীমান্ত, একাডেমিক রিসার্চের পদ্ধতি, নরবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি, শিষ্টাচার, ফ্যাশন, অনেক ধরনের ঔষধ, হাসপাতাল, এসব কিছু সব নগরের শ্রেষ্ঠ নগর কর্ডোবা থেকে এসেছে। মধ্যযুগের ইসলাম সে সময় উল্লেখযোগ্য সহিষ্ণুতার ধর্ম ছিল। ইহুদি এবং খ্রিস্টানদের তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিশ্বাসকে পালন করার অধিকার দিয়ে তারা যে উদাহরণ প্রতিষ্ঠা করেছিল, দুর্ভাগ্যবশত অনেক শতাব্দী ধরে সেগুলো থেকে পশ্চিমারা কিছুই শেখেনি। মুসলিম শাসন আমলে স্পেনের কর্ডোবা শহর দ্য অর্নামেন্ট অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের অলঙ্কার নামে খ্যাত ছিল। সে শহরের বর্ণনায় ভিক্টর রবিনসন, অথর, ফিজিশিয়ান অ্যান্ড মেডিকেল জার্নালিস্ট, তিনি বলেছেন, ইউরোপ সূর্যাস্তের সাথে সাথে অন্ধকারে নিমজ্জিত হতো। কর্ডোবা তখন সরকারি বাতি জ্বলে আলোকিত হতো। ইউরোপ ছিল অপরিচ্ছন্ন। কর্ডোবাতে হাজার হাজার স্নানাগার নির্মাণ করা হয়েছিল। ইউরোপ ক্ষতিকারক পোকামাকড়ে ভরা ছিল। কর্ডোবা প্রতিদিন তাদের অন্তর্বাস পরিবর্তন করত। ইউরোপ কর্দমাক্ত ছিল। কর্ডোবার রাস্তাঘাট পাকা বাঁধানো ছিল। ইউরোপের প্রাসাদের ছাদে ফুটো দিয়ে ধোঁয়া ঢুকত। কর্ডোবার প্রাসাদের কারুকার্যময় নকশা নিখুঁত সৌন্দর্যপূর্ণ ছিল। ইউরোপের অভিজাতবর্গরা তাদের নাম স্বাক্ষর করতে পারত না। কর্ডোবার শিশুরা স্কুলে যেত। ইউরোপের ধর্মযাজকেরা খ্রিস্ট ধর্মে দীক্ষাদান উৎসবে লেখা মন্ত্র পড়তে পারত না। কর্ডোবার শিক্ষকরা আলেকজান্দ্রিয়ার লাইব্রেরির আয়তনের লাইব্রেরি নির্মাণ করেছিল। আরব বিজ্ঞানের অবদানের কথা স্মরণ করে কয়েকজন বিখ্যাত ফিলোসোফার এবং হিস্টোরিয়ানদের স্বব্যাখ্যাত কয়েকটি উক্তি আমি এখন তুলে ধরছি। তার প্রথমটি হচ্ছে জার্মান ফিলোসোফার জর্জ হেগেল। তিনি বলেন, সায়েন্স অ্যান্ড নলেজ, স্পেশালি দ্যাট অফ ফিলোসফি, কেম ফ্রম দ্য আরবস ইনটু দ্য ওয়েস্ট। অর্থাৎ বিজ্ঞান ও বিশেষ করে দার্শনিক জ্ঞান আরবদের কাছ থেকে পশ্চিমাদের কাছে আসে। স্প্যানিশ ফিলোসোফার জুলিয়ান ম্যারিয়াস অ্যাগুইলারা, তার কথায়, সর্বোপরি অ্যারিস্টটলের চিন্তা চেতনা বহন করার ব্যাপারে আরব এবং ইহুদিরা মুখ্য ভূমিকা পালন করে। বিশেষ করে স্পেনীয় আরবরা প্রসিদ্ধ গ্রিক দার্শনিকদের
পুস্তকাদি পশ্চিমা দেশে নিয়ে আসে এবং এই অবদানের ফলশ্রুতিতে ইউরোপীয় পাণ্ডিত্যের পিরিয়ড অব স্কলাস্টিসিজমস ম্যাচুরিটি অর্থাৎ পরিপক্কতার যুগের সূচনা হয়। জুইশ হিস্টোরিয়ান গুস্তাভ কারপেলাস আর আন্দালুসে মুসলিম শাসন আমলের ভূয়সী প্রশংসা করে সে যুগের অবদানের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সে সময়টা ছিল একটি সাংস্কৃতিক এক স্বপ্ন জগৎ। এনলাইটেন্ড অর্থাৎ প্রবুদ্ধ খলিফাদের অধীনে আরবরা স্পেনে এমন একটা সভ্যতা গড়ে তোলে যা মধ্যযুগের পুরো সময় এবং রেনেসা আগ পর্যন্ত মনুষ্য জ্ঞানের সকল ক্ষেত্রে ফলপ্রসূ অবদান রেখেছে। এই স্পেনীয় আরবীয় সময়কালে স্থাপত্য শৈলীর অসাধারণ দক্ষতা, বৈজ্ঞানিক গবেষণা এবং দার্শনিক চিন্তা চেতনা এসব যা কিছু আমাদের দান করেছে তা কোনো অলীক কামনা বা কল্পনা নয়। আমরা জানি সেগুলো সভ্যতার ভিত্তিপ্রস্তর। একটি মাত্র সাধারণ উদাহরণের সাহায্যে মুসলিম স্পেন এবং বাকি ইউরোপের মধ্যে বুদ্ধিবৃত্তিক তৎপরতার যে পার্থক্য সেটা প্রকাশ করা যায়। তা হলো নবম শতকে লাইব্রেরি অব দ্য মনাস্ট্রি অব সেন্ট গল ইউরোপের সব থেকে বড় লাইব্রেরি ছিল। সেখানে 36 ভলিউমের বই সংরক্ষিত ছিল, যা তাদের গর্ব করার মতো উল্লেখযোগ্য একটা সংখ্যা। ওই একই সময় কর্ডোবা লাইব্রেরিতে 5 লক্ষের অধিক বই সংরক্ষিত ছিল। এছাড়া উল্লেখ করা যায় যে মুসলমানেরাই সর্বপ্রথম কলেজ লেভেলের শিক্ষার প্রচলন করে। 6ষ্ঠ শতাব্দীর শেষ ভাগে এবং 7ম শতাব্দীর প্রারম্ভে প্রথম মুসলমান দেশে ইউনিভার্সিটির পড়াশোনা শুরু হয়। অন্যদিকে ত্রয়োদশ শতাব্দীতে অক্সফোর্ড অ্যান্ড দ্য ইউনিভার্সিটি অফ প্যারিস প্রতিষ্ঠা করা হয়। লক্ষণীয় যে প্রথম দিকে ইউরোপীয় ইউনিভার্সিটিগুলোতে ইসলামিক তরিকা অনুসরণ করে ট্রাস্ট গঠন করে আর্থিক সংকলন করা হতো। কোনো কোনো ঐতিহাসিকগণের মতে সে যুগের ইউরোপীয় কলেজগুলোর অভ্যন্তরীণ সংগঠন ইসলামিক কলেজগুলোর মতো ছিল। উদাহরণস্বরূপ বলা যায় যে গ্র্যাজুয়েট বা সাহিব এবং আন্ডার গ্র্যাজুয়েট বা মুতাফাক্কি এই ধারাগুলো সরাসরি ইসলামিক পরিভাষা থেকে গৃহীত হয়। চার্লস ফিলিপ আর্থার জর্জ দ্য প্রিন্স অফ ওয়েলস, যিনি বর্তমানে ইউকের রাজা, তার একটি উক্তি এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেন, Islam is a part of our past and our present. In all fields of human endeavor, it has helped to create modern Europe. It is part of our own inheritance, not a thing apart. অর্থাৎ সব ধরনের মনুষ্য প্রচেষ্টার ক্ষেত্রে ইসলাম আমাদের জীবনের অতীত এবং বর্তমানের অংশ। ইসলাম আধুনিক ইউরোপ গড়তে সহায়তা করেছে। ইসলাম আমাদের থেকে পৃথক কিছু না, এটি আমাদের উত্তরাধিকারের অংশ। ইউরোপিয়ানরা তাদের বৈজ্ঞানিক বিপ্লবের জন্য সব ইসলামী আবিষ্কারকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে। এটা বাস্তব যে ইসলামী আবিষ্কার ছাড়া ইউরোপীয় রেনেসা সম্ভব হতো না। তবু ইউরোপ কর্তৃক মুসলিমদের সে অবদান কিভাবে অস্বীকৃত থাকে সেটি সত্যিই দুঃখজনক। বলা বাহুল্য যে মনুষ্য সভ্যতার জ্ঞানার্জন এবং প্রযুক্তি উন্নয়নের বিবর্তনের ধারায় ভিন্ন ভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক যোগাযোগ ও প্রভাব মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে থাকে। কিন্তু এ প্রসঙ্গে খুব তাৎপর্যপূর্ণ কিন্তু অবমূল্যায়িত ও অস্বীকৃত সভ্যতা হচ্ছে ইসলামী স্বর্ণযুগ। সে যুগে ইসলামিক বিশ্ব জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নয়ন এবং শিল্প সংস্কৃতি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করে। আর সে জ্ঞান ইসলামী দুনিয়ার সীমানা ছাড়িয়ে অনেক দূর পৃথিবীকে প্রভাবিত করে। কিন্তু দুঃখের বিষয় যে ঐতিহাসিক আলোচনায় ইউরোপীয় রেনেসাকে তার পরবর্তী বৈজ্ঞানিক বিপ্লবের উপর বেশি আলোকপাত করা হয়। অন্যদিকে ইউরোপীয় বৈজ্ঞানিক বিপ্লবের সোপান রচনায় ইসলামী দুনিয়ার অবদানকে ঐতিহাসিকভাবে আলোচনায় উপেক্ষা করা হয়। এজন্য বহুতল কোনো স্থাপত্যের উপরিভাগের নকশা, সৌন্দর্য, ব্যবহার ইত্যাদি নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে আলোচনা করতে যে ভিতের উপর সেই স্থাপনাটি দাঁড়িয়ে আছে তার গুরুত্ব ও অস্তিত্বকে যেন অবহেলা করা হয়। এটা দৃষ্টিভঙ্গি দৈন্যতা ছাড়া অন্য কিছু নয়। মধ্যযুগে অর্জিত ইসলামী স্বর্ণযুগের জ্ঞান বিজ্ঞানের অভাবনীয় সাফল্য ইউরোপীয় রেনেসা এবং পরবর্তী সব বৈজ্ঞানিক বিপ্লবের সোপান রচনা করেছিল। এই সত্যটি জানার গুরুত্ব কেবলমাত্র ঐতিহাসিক সত্যতা তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ না। বিষয়টি বর্তমান হানাহানি এবং আত্মঘাতীমূলক প্রতিযোগিতায় বিভোর বিশ্বে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিভিন্ন সভ্যতার মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রাসঙ্গিকতাও প্রমাণ করে। ইসলামী স্বর্ণযুগে অর্জিত জ্ঞান ইউরোপে পাঠানোর ফলে সভ্যতার
যে উন্নয়ন হয় তা প্রযুক্তিগত ক্ষেত্রে বিবর্তনের জন্য সাংস্কৃতিক আদান প্রদান, অভিযোজন বা অ্যাডাপ্টেশন এবং উদ্ভাবনের গুরুত্ব প্রমাণ করে। ইসলামী স্বর্ণযুগ প্রাচীনকালের বৈজ্ঞানিক দার্শনিক জ্ঞান সংগ্রহপূর্বক মধ্যযুগে তা সংরক্ষণ এবং উন্নয়ন করে এবং কালের বিবর্তনে তা ইউরোপীয়দের কাছে হস্তান্তর করে ইউরোপীয় রেনেসার সোপান রচনা করার মাধ্যমে প্রাচীন যুগ এবং আধুনিক যুগের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করেছে। এ বিষয়টি এই প্রজন্মের কাছে তুলে ধরা একটি গুরুত্বপূর্ণ কাজ। অষ্টম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত ইসলামী স্বর্ণযুগে ইসলামী দুনিয়া, গ্রিক, পারস্য, ভারত এবং অন্যান্য প্রাচীন সভ্যতার বিচিত্র সংস্কৃতি এবং ধ্যান ধারণার একীভবন বা সংমিশ্রণ করার গলানো পাত্র বা মেল্টিং পট হিসাবে কাজ করে সেগুলোকে সংশ্লেষণ পূর্বক বা সিনথেসাইজিং করে বিশাল এক জ্ঞান ভাণ্ডারের সৃষ্টি করে। ইসলামী স্বর্ণযুগে অর্জিত সে জ্ঞান পরবর্তীতে ইউরোপীয় রেনেসা এবং ইউরোপে বৈজ্ঞানিক জাগরণে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে। ইসলামী স্বর্ণযুগের জ্ঞান ভাণ্ডারের প্রভাব ইউরোপে পৌঁছানোর জন্য কিছু মাধ্যম কাজ করে, যেমন তার প্রথমটি হচ্ছে আরবি ভাষায় লেখা পুস্তকগুলো ল্যাটিন ভাষায় অনুবাদ করার মাধ্যমে। দ্বিতীয়টি হচ্ছে মুসলমান এবং খ্রিস্টান পণ্ডিতদের মধ্যে যোগাযোগ এবং আলাপ আলোচনা এবং বাণিজ্যিক লেনদেনের সম্প্রসারণ এবং ক্রুসেডের ফলশ্রুতিতে যোগাযোগ স্থাপনের মাধ্যমে সেগুলো সংগঠিত হয়। বাগদাদ, কর্ডোবা এবং কায়রোতে প্রাচীন জ্ঞান শুধুমাত্র রক্ষণাবেক্ষণ করা হয়েছে তাই নয়, সেখানে বিজ্ঞানীরা সে জ্ঞান সমৃদ্ধ করে নতুন নতুন জ্ঞান সংযোজন সহ অনেক কিছু উদ্ভাবন করেছে। দুঃখের বিষয় যে ইউরোপে জ্ঞান বিজ্ঞানের উন্নয়নে ইসলামী দুনিয়ার ভূমিকা ইতিহাসের মূল আলোচনা থেকে বিচ্যুত হয়ে ঐতিহাসিক বর্ণনার পাদটিকায় পরিণত হয়েছে। ইতিহাসের এই বিকৃতির উপর নির্ভর করে বর্তমান প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানা থেকে বঞ্চিত করে আজকের সভ্যতা গড়ে উঠেছে। সত্য ইতিহাস নতুন প্রজন্মের কাছে অজানায় রয়ে গিয়েছে, ফলে অন্য সভ্যতাকে সম্মান করার পরিবর্তে সভ্যতার ভিতর ভুল বুঝাবুঝির জন্ম নিয়েছে। বর্তমান সাংস্কৃতিক মেরুকরণের যুগে আজকের সভ্যতা যেখানে দাঁড়িয়ে আছে, সে প্রেক্ষিতে বর্তমান প্রজন্ম অন্য সভ্যতার ঐতিহাসিক অবদানের কথা জানলে আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং শ্রদ্ধাবোধ নিঃসন্দেহে বাড়বে। এটা বললে অত্যুক্তি হবে না যে মধ্যযুগে জ্ঞান বিজ্ঞান চর্চার এমন কোনো ক্ষেত্র ছিল না যেখানে আরবদের সংশ্লিষ্টতা ছিল না। প্রাচীন সভ্যতার জ্ঞান সংগ্রহ, সংরক্ষণ এবং তার উপর নানা রকম গবেষণা করে নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করে আরব তথা মুসলমান পণ্ডিতেরা সেগুলো ইউরোপ সহ বাকি বিশ্বে ছড়িয়ে দেয়। সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক বৈচিত্র্য, কালচারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডাইভার্সিটি যে উদ্ভাবনী সহায়ক পরিবেশ সৃষ্টি করে, মধ্যযুগে ইসলামী দুনিয়া এবং ইউরোপের মধ্যে সংস্কৃতি এবং জ্ঞান বিজ্ঞান চর্চার আদান প্রদানের ঘটনা সে বিষয়টি সবার দৃষ্টিগোচরে আনে। অন্যদিকে মধ্যযুগে ইসলামী পণ্ডিতেরা গ্রিক, পারস্য, ভারত এবং অন্যান্য সভ্যতা থেকে বিচিত্র জ্ঞান সংগ্রহ করে সেগুলো সংশ্লেষণের মাধ্যমে নতুন জ্ঞান অর্জন এবং প্রযুক্তি উন্নয়নে যে যুগান্তকারী ভূমিকা রেখেছে তা প্রমাণ করে যে বর্তমানে আমাদের বিশ্বায়নের যুগে বা গ্লোবালাইজড ওয়ার্ল্ডের যুগে তামাম দুনিয়ার বিচিত্র দৃষ্টিকোণ এবং জ্ঞান চর্চাকে সংশ্লেষণের মাধ্যমে সৃজনশীলতার জন্ম দিতে পারে। ইসলাম যেভাবে প্রাচীন দর্শন এবং জ্ঞান বিজ্ঞানকে সংশ্লেষণ বা সিনথেসাইজিং করে নতুন জ্ঞান সংযোজনপূর্বক জ্ঞানের যে মশাল ইউরোপ সহ পুরো বিশ্বকে হস্তান্তর করে সহযোগিতার মাধ্যমে মনুষ্য সভ্যতা উন্নয়নের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেখান থেকে শিক্ষা নিয়ে বর্তমান দুনিয়া যে জটিল সমস্যার কানাগলিতে ঢুকেছে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পরবর্তী পর্বে সভ্যতার মধ্যে সংঘর্ষ নয়, সহযোগিতা করতে হবে তা নিয়ে আলোচনায় সাথে থাকবেন আশা করি। ইউরোপীয় স্বর্ণযুগ, বিশেষ করে ইউরোপের দোরগোড়ায় আল আন্দালুস বা মুসলিম স্পেনে সংগঠিত স্বর্ণযুগ নিয়ে আলোচনা মুসলমান, ইউরোপীয় এবং অন্য সবাই যারা মানব কল্যাণে জ্ঞান বিজ্ঞান চর্চা ভালোবাসেন তাদের জন্য একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। সে লক্ষ্যে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এ ধরনের তথ্য সমৃদ্ধ গবেষণামূলক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এ ধরনের আলোচনা সরাসরি করলে সেখানে ইন্টারাকশনের সুযোগ থাকে এবং বোঝার সুবিধা হয়। সে লক্ষ্যে এই ধরনের বিষয়গুলো নিয়ে আমি এবং আমার টিম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে আলোচনা করে থাকি। সে ধরনের আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন আশা করি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। মানবতার জয় হোক। মানবতাই মানব ধর্ম। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।